তোমার কি জানা আছে তুমি যে এলাকায় বা যে অঞ্চলে বসবাস করছো সেই এলাকাটি বা সেই অঞ্চলটি কতটা ভূমিকম্প প্রবণ? তোমার এলাকায় ভূমিকম্প হলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে? যদি জানা না থাকে তবে চলো আজকে আমরা জেনে নিই। ঠিক আছে, দেখো যে ভারতের কোন এলাকা বা কোন অঞ্চল কতটা ভূমিকম্প প্রবণ তা জানার জন্য আগে সমগ্র ভারতকে চারটি অঞ্চল বা চারটি জোনে ভাগ করা হয়েছিল। যেমন জোন 2, জোন 3, জোন 4 এবং জোন 5। জোন 2 মানে হচ্ছে সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ এলাকা, আর জোন 5 মানে হচ্ছে সবচেয়ে বেশি বা ভয়ঙ্কর ভূমিকম্প প্রবণ এলাকা। কিন্তু সাম্প্রতিক কালে ভারতে যে হারে ভূমিকম্প হচ্ছে তা পর্যবেক্ষণ করে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, সংক্ষেপে BIS, ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে পুনর্মূল্যায়ন করে এই মাসে নভেম্বর মাসে মানে 2025 সালের নভেম্বর মাসে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। যে মানচিত্রে ভারতকে 5টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করা হয়েছে। তো আগে ভারতকে 4টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করা হয়েছিল, আর এই 2025 সালে ভারতকে ভারতের এলাকাকে 5টি ভূমিকম্প প্রবণ এলাকায় ভাগ করা হয়েছে। এই অঞ্চল বা জোনগুলি হলো, দেখো যে জোন 2 লো ড্যামেজ রিস্ক জোন, জোন 3 মডারেট ড্যামেজ রিস্ক জোন, জোন 4 হাই ড্যামেজ রিস্ক জোন, জোন 5 ভেরি হাই ড্যামেজ রিস্ক জোন, জোন 6 হাইয়েস্ট ড্যামেজ রিস্ক জোন। এবার দেখো এই যে 5টা জোনের মধ্যে এই যে 3টা জোন, এই 3টা জোন, জোন 4, 5 এবং 6, এই 3টা জোন কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর বুঝতেই পারছো জোন 6 হচ্ছে কি সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। এবার ভারতের কোন এলাকা কোন জোনে পড়েছে এটা কিন্তু এবার যারা SLSTর ক্যান্ডিডেট 2025-এর যারা ইন্টারভিউ দেবে জিওগ্রাফি ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হিসাবে কিন্তু এখান থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এবার তোমরা ম্যাপের মধ্যে দেখে নাও ভারতের কোন এলাকা কোন জোনের মধ্যে পড়েছে। যেমন দেখো ভারতের উত্তর ভাগের মানে উপরের অংশের লে লাদাখ বাদে গাঢ় লাল রং যেটা আছে, লে লাদাখ বাদে কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের সমগ্র হিমালয় পার্বত্য অঞ্চল জোন 6 বা অতি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়েছে। গাঢ় লাল রংটা দেখো তাহলে বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সমগ্র অংশ মানে তরাই ডুয়ার্স অঞ্চল পুরোটা, পার্বত্য অঞ্চল তো আছেই, তরাই ডুয়ার্স অঞ্চল পুরোটা এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অংশ অতি ভূমিকম্প প্রবণ অঞ্চল বা জোন 6-এর মধ্যে পড়েছে। আবার দেখো গুজরাটের কচ্ছ, ভুজ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জোন 6 বা অতি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়েছে। হিমালয় পার্বত্য অঞ্চল যে ভূমিকম্প প্রবণ তা নতুন কথা নয়, তাই কি না? আমরা জানি আজ যেখানে হিমালয় পর্বত দাঁড়িয়ে আছে সেখানে একসময় কি ছিল, টেথিস মহীখাত ছিল, তাই তো। তো হিমালয় পর্বত আজ যেখানে দাঁড়িয়ে আছে, হিমালয় পর্বতের তলদেশে দুটা পাতের মধ্যে সংঘর্ষ ঘটছে। কোন কোন পাত? একটা ভারতীয় পাত, একটা ইউরোপীয় পাত, তাই তো। ভারতীয় পাত একটা নির্দিষ্ট হারে ইউরোপীয় পাতের তলায় প্রবেশ করছে। তো এই প্রবেশ করছে এবং সংঘর্ষের জন্যই হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প ঘটে। নতুন মানচিত্রে 2 দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুরের কিছুটা অংশ এবং সমগ্র দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া জেলা দেখো জোন 4-এর মধ্যে আছে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি এলাকা আগে কিছুটা জোন 3 এবং কিছুটা জোন 4-এর মধ্যে ছিল। এই নতুন মানচিত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পুরো এলাকাই জোন 4-এর মধ্যে পড়েছে। ওকে, তো কলকাতাতেও কিন্তু ভূমিকম্পের যথেষ্ট সম্ভাবনা আছে।
যথেষ্ট ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে কলকাতা পড়েছে। ওকে, কেন? দেখো, যে পাতের সংঘর্ষ ছাড়াও ভারতে ভূমিকম্পের আরেকটি কারণ হচ্ছে ফল্ট লাইন বা চ্যুতি রেখা এর উপস্থিতি। যেমন বাংলাদেশের ময়মনসিংহ থেকে কলকাতা হয়ে সুন্দরবন পর্যন্ত ভূ অভ্যন্তরের শিলাস্তরে একটি ফল্ট লাইন বা চ্যুতি রেখা অবস্থান করছে, যার নাম ইওসিন হিঞ্জ। এই ফল্ট লাইনের ফলেই কলকাতায় জোরালো ভূমিকম্পের আশঙ্কা আছে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যারা ইন্টারভিউ দিতে যাবে তারা। ঠিক আছে, কোন ফল্ট লাইনের জন্য? ইওসিন হিঞ্জ। কোথা থেকে? ময়মনসিংহ থেকে কলকাতা হয়ে একদম দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত বিস্তৃত আছে। আবার মেদিনীপুর ফারাক্কা একটি ফল্ট লাইন আছে বা চ্যুতি রেখা আছে, যা থেকে বর্ধমানেও জোরালো ভূমিকম্প হতে পারে। আবার দেখো, সাম্প্রতিক মানচিত্র অনুযায়ী কলকাতার মতো ভারতের জাতীয় রাজধানী অঞ্চল এনসিআর অর্থাৎ দিল্লিও জোন 4 অবস্থান করছে। এবার দেখো, ভারতের এই যে মানচিত্র, এই মানচিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতের প্রায়, মানে এই সাম্প্রতিক মানচিত্র অনুযায়ী ভারতের প্রায় 61% এলাকা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়েছে বা ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত। আর ভারতের প্রায় 75% মানুষ এই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় বা ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাস করছে। এই দুটা তথ্য কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ওকে, এবার কথা হচ্ছে যে এই মানচিত্র কেন তৈরি করা প্রয়োজন। তার কারণ হচ্ছে, দেখো, যে আমরা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যেমন আগাম সতর্কবার্তা পাই, কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু কোনো আগাম সতর্কবার্তা পাওয়া যায় না। তাই ভবিষ্যতে কোন কোন এলাকায়, ভারতের কোন কোন অঞ্চলে ভূমিকম্পের দ্বারা ক্ষয়ক্ষতি হতে পারে, সেই অঞ্চলগুলিকে বা সেই এলাকাগুলিকে চিহ্নিত করে যদি সেখানে ভূমিকম্প প্রতিরোধী টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করে বাড়িঘর, বিল্ডিং, ব্রিজ বা সেতু, টানেল বা সুড়ঙ্গ এইসব নির্মাণ করা হয়, তাহলে ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটা কমিয়ে আনা যাবে। এবার আমরা দেখে নিই চলো যে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিকম্প থেকে সুরক্ষার জন্য আমাদের কি কি করতে হবে। দেখো, প্রথমত ভারতে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় এখন থেকে নতুন কনস্ট্রাকশন, নতুন নিয়ম বিধি মেনে তৈরি করতে হবে। 2 নম্বর, পুরানো বিল্ডিং যেমন স্কুল, হাসপাতাল, কলেজ এগুলিকে ভূমিকম্প প্রতিরোধী বানাতে হবে, যাকে রেট্রোফিটিং বলে। 3 নম্বর, নরম মাটিযুক্ত এলাকায় অর্থাৎ নদীর তীরবর্তী এলাকায় নতুন কনস্ট্রাকশন বন্ধ রাখতে হবে বা নতুন কনস্ট্রাকশন করা যাবে না। 4 নম্বর, আমাদের প্রত্যেককে সাবধান ও সচেতন থাকতে হবে। যদি আমরা এই নিয়মগুলি বা নিয়ম বিধিগুলি কঠোরভাবে পালন করতে পারি এবং প্রয়োগ করতে পারি, তবে বড় ভূমিকম্প হলেও 80 থেকে 90% ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।